দুর্নীতি দূর করার জন্য হামের টিকা নিয়ে যে কাহিনীগুলো হলো, এখন এই দুর্নীতি, আমি যেই বরকতুল্লাহ বুলুর কথা বলছিলাম যে তিনি জামাতকে ইঙ্গিত করে কিন্তু স্বাস্থ্য বিভাগে দুর্নীতি হ্যাঁ, হয়েছে। আমি একটু তারা এগুলা বন্ধ করার নামে বড় বড় কথা বলে স্বাস্থ্য বিভাগে দুর্নীতি অব্যাহত রেখেছিলেন। স্বাস্থ্য বিভাগে প্রচুর দুর্নীতি হয়েছে। জি, সবচেয়ে বড় হয়েছে ঘুষের লেনদেন, পোস্টিং ট্রান্সফারে আমি একটু প্রশ্নটা প্রবল করি, পরিমাণে আপনি ঘুষ প্রশ্নের সাথে লেনদেন মিলিয়ে হয়েছে। উত্তরটা দিলে একটু সুবিধা হবে যে বরকতুল্লাহ বুলু তিনি ওই একই সাথে বলছেন, মানে যেখানে আসলে পেন্টাগনের টাকা, ইহুদি ফান্ডের টাকার কথা বলছেন, একই সাথে তিনি বলছেন যে শেখ হাসিনা সরকারের আমলের চেয়েও অন্তর্বর্তী সরকারের আমলে বেশি দুর্নীতি হয়েছে। এই রকম কি বিষয়টা? আমার কাছে মানে বিষয়টা এইভাবে কে বেশি কে কম এটা বলা যাবে না, তবে কমে নাই এটা শিওর। মানে যা ছিল সেটা অব্যাহত ছিল। ক্ষেত্র বিশেষে তারা অল্প সময়ের মধ্যে কিছু কিছু দুর্নীতির ঘটনা এমন ভাবে ঘটিয়েছেন যেটা বেশ চোখে লাগানো। অন্তর্বর্তী সরকারের সময় কিছু কিছু মন্ত্রণালয় এবং কিছু কিছু জায়গায় এমন প্রকাশ্য মানে আপনি দেখলেই বুঝবেন যে এখানে দুর্নীতির ছাপ আছে। কিন্তু সেগুলোরও কোনো জবাবদিহিতা হবে না, মানে অতীত হয়ে গেছে বলে। যেমন আপনি আমাকে একটা জিনিস বলেন তো, ইলন মাস্কের যে স্টারলিংক, বাংলাদেশে এটা এখন পর্যন্ত কয়টা বিক্রি হয়েছে? কতজন এটা ব্যবহার করছেন? এমন একটা অবস্থা করা হলো যে এটা আসলে নাকি ইন্টারনেট জীবনে বন্ধ হবে না। কিন্তু আপনি কি এটা জানেন স্টারলিংক ভালো করে মেঘ হইলেই বন্ধ হয়ে যায়? মেঘে ঢাকা আকাশে স্টারলিংক কাজ করে না। তো তাইলে এগুলা কোনো কথা? এইসব যে বলতে শুরু করলো তারা, ভাবখানা এরকম করলো। তো এরকম অনেক কিছু তারা করেছে যেগুলো একেবারে প্রশ্নবিদ্ধ। আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এই যে কতগুলো চুক্তি স্বাক্ষর করে রেখে গেছে, আপনার মনে হয় না যে এগুলোর ভিতরে কোনো একটা কিছু আছে? ডালমে কুচ কালা হ্যায়, আছে তো। 11 দিনে বাংলাদেশে কোনোদিন এত বড় কোনো সিদ্ধান্ত হয়েছে? একটা বন্দর দিয়ে দিল 11 দিনের মধ্যে, অফিস খোলা রেখে। এবং সেই লোকটা এখনো দায়িত্ব পালন করছে। যে কাণ্ডটা ঘটিয়েছিল ইউনূস সাহেবের মানসপুত্র, যার নামে কিনা বলা হয়েছিল যে সে নাকি ইউনূস সাহেবের চেয়ে বড় প্লেয়ার, এটা তো প্রমাণ করেছে ইউনূস সাহেব ক্ষমতা নেই, সে তো তার আসনে বসে আছে। তো এই যে বিষয় 11 দিনে এবং কিছু বন্দর কিছু দিয়ে দিল। কন্টিনিউশনের জন্য কিছু কিছু কন্টিনিউশনের জন্য বিএনপি সরকার বিপদে পড়বে, এবং সেই সব বিপদে পড়ার কিছু কিছু জায়গা তারা তৈরি করে রেখেছেন, এবং কেন রেখেছেন এটা তারা জানেন। মানে ওই যে একটু আগে বলছিলেন যে ঝামেলা এড়াতেই একটু নীরব থাকা, মানে এই ঝামেলা এড়ানোর এই কিন্তু সব পদ্ধতি। ঝামেলা তো আপনি এড়াতে পারবেন না, হ্যাঁ, বুঝলেন? আপনি 11 দিনে সব বন্দর, সব নির্বাচনের তিন ঝামেলা দিন আপনি আগে এড়াতে চুক্তি। পারবেন না। জি, জি। কিন্তু এই বিষয়গুলোতে বিএনপিকে এখনো পর্যন্ত অবশ্য নীরবই দেখা যাচ্ছে, ডাক্তার আব্দুল তুষার। ফলে মানে ব্যাপারটা কেমন জানেন? জানালায় মশার নেটের মতো। আপনার পুরা বাসায় নেট করা আছে, একটা নেটের ছোট্ট একটা ফুটা। আপনি ভাবছেন ও আমার তো পুরা বাসায় নেটই আছে, কিন্তু মশা যা ঢুকার ওই ফুটার মধ্যে যে ঢুকে পুরা বাসায় রাজত্ব করবে। তো এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে আমার মনে হয় যে এই সরকারের আরো সচেতন হওয়া দরকার ছিল, কিন্তু তারা হন নাই। এবং যদি না হয়ে থাকেন তাহলে একটা সময় এসে এই সিদ্ধান্তগুলির ইম্প্যাক্ট তারা ফেস করবেন। সরকারের কাজ কি? সরকারের কাজ হচ্ছে যা করবেন সেটার ফল পাবেন। জি। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। সংসদে যেমন এই বিষয়গুলো উঠলো না, মানে বাণিজ্য চুক্তি বা ওই যে ওই আপনি যেগুলো বলছিলেন, যেগুলো আসলে কিছু কিছু বিষয়। সংসদে বাণিজ্য চুক্তিটা কার তোলার কথা আমি আপনাকে বলি, এটা বেশি তোলার কথা হচ্ছে বিরোধী দলের, হ্যাঁ, তারা তো তুলেন নাই। কেউ তোলে নাই। কারণ তারা তো এটা তুলবেন না, তারা বড় বড় কথা বলবেন কিন্তু তারা এটা তুলবেন না কোনোটা। রুমিন ফারহানা একটু তুলেছিলেন, কিন্তু সেই বিষয় যে সময় আলোচনাটা চলছিল সেই বিষয়ের বাইরে বা বিধির রুমিনও বাইরে সরকারি হওয়ায়। দলে থাকলে তুলবেন না। রুমিন সরকারি দলে নাই, উনি একটু নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করানোর জন্য এটা বলেছেন। রুমিন জানেন যে উনি তুললে এটা কোনো কাজ হবে না। এই চুক্তি নিয়ে কেউ কোনো একটা শব্দ করেনি, করবেও না, আপনি নিশ্চিন্ত থাকুন। জি, একদমই সেটাই তো, সেজন্যই কথাটা বলছিলাম যে এই চুক্তি নিয়ে বা ওই যে যেই গোপন ডালমেকুচ কালার যে আপনি বিষয়গুলো বললেন, সেই কালা বিষয়গুলো আর কেউ জবাবদিহিতার জায়গায় আসলো না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা বিষয় আমাদেরকে মানে দেখে বেশ কষ্ট লাগছে, মানুষের আবেগে নাড়া দিচ্ছে যে মাদ্রাসার এক 11 বছরের শিশু, এক এতিম মেয়ে শিশু, সে শিক্ষকের দ্বারা ধর্ষিত হয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা, মানে সেই আল্ট্রাসাউন্ডের ভিডিওটাও ছড়িয়ে পড়েছে। এবং সাথে সাথে খবর আসছে কুমিল্লায় 1 বছর আগে এক মেয়ে ছাদ থেকে পড়ে, মাদ্রাসার ছাদ থেকে পড়ে সে মারা গেছে। সেও ভয়ঙ্করভাবে নির্যাতনের শিকার ছিল, যৌন নির্যাতনের শিকার ছিল। তারপরে ধরুন আমি মানে যখনই একটু সার্চ করি কিছু শব্দ, যেমন বলাৎকার শব্দটা নিয়ে যদি গুগলে সার্চ করা হয়, মোটামুটি শতভাগ খবর আসে মাদ্রাসা কেন্দ্রিক। এখন এই বিষয়গুলোও তো আসলে একটু একটু টুকটাক গণমাধ্যমে হচ্ছে। কেউ তো মূল বলেন বিষয় না, হচ্ছে কেউ তো বলেন রিপোর্টেড না, ধরেন কেসেস। ইসলামিক বড় বড় আলেম ওলামারা যারা কথা বলেন, সংসদেও আছেন তারা কথা বলেন, বা ইসলামিক দলগুলো, কেউ তো কথা বলেন না কেন? ডাক্তার আব্দুল নটুসা। এটা কথা বলার বিষয় না তো, এটা যদি প্রমাণিত হয় শাস্তি দেওয়া দরকার।
যদি প্রমাণিত হয় এই ঘটনাগুলি, বাংলাদেশে তো আইন আছে, কিন্তু প্রবলেমটা কোথায় জানেন, কথা বলার মধ্যে এটা থেকে যায়। আপনি আমাকে বরং বলেন যে কয়টা শাস্তি হয়। আর এটা তো একটা অপরাধ, এটা মাদ্রাসায় হোক, স্কুলে হোক, যেখানেই হোক। আহ, মানে প্রথমত যিনি অ্যাডাল্ট না, হুম তার সঙ্গে এই কর্মটাই অন্যায়। আপনি কোন অ্যাডাল্টের সঙ্গে তার কনসেনসুয়ালি আপনি তার সঙ্গে মিশতে পারবেন না। আর যদি কেউ অ্যাডাল্ট হয়, তার মতামতের ব্যতি রেখে আপনি তার সঙ্গে মিশতে পারবেন না। এটা হচ্ছে আইন, এটাই হচ্ছে সামাজিক আইন। এটা কিন্তু কোনো হুম আহ, ধর্মীয় বা অন্য কোনো আইন না। এটা হচ্ছে সারা পৃথিবীতে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা বিষয়, যে কোনো ব্যক্তি যদি অ্যাডাল্ট না হয়ে থাকে, 18 নিচে বয়স হয়, তাহলে তার সঙ্গে আপনি কোনোভাবেই হুম কোনো অপরাধ। ধরনের কোনো ধরনের যৌন সংসর্গ করবেন না। আর যদি তিনি 18 বছরের হয়ে যান, তাহলে তার অনুমতি ব্যতি রেখে আপনি পারবেন না। এবং এটা পুরুষ এবং নারী উভয়ের বেলায় প্রযোজ্য। হুম কোনো নারীও কোনো পুরুষকে এটা করবে না, কোনো হুম পুরুষও নারীকে করবে না, যদি তারা 18 বছরের নিচে হয়ে থাকেন। তাহলে এটা একটা অপরাধ, এটা একটা অন্যায়, এটা ক্রিমিনাল অফেন্স। তাহলে সেই ক্রিমিনাল অফেন্সের শাস্তির ব্যবস্থা করতে হবে, এটা যেখানেই হয়ে থাকে না কেন। সেই শাস্তির জায়গাটা আমরা লক্ষ্য করেছি হয় না, কারণ আমাদের এইখানে নানা ভাবে এই বিষয়গুলিকে আমরা অ্যাভয়েড করি, এবং আমরা এক ধরনের চুপ করে থাকা বা অন্যদিকে তাকিয়ে থাকার একটা রীতি বহুদিন ধরে তৈরি করেছি। এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য একটা এনজিও কাজ করতো, ব্রেকিং দ্য সাইলেন্স। আমি এদের সঙ্গে বহুদিন কাজ করেছি, কিন্তু ব্রেকিং দ্য সাইলেন্স কিন্তু আসলে সম্ভব হয় নাই। উল্টা ব্রেকিং দ্য সাইলেন্স থেকে আমি দু একটা কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে বলাৎকারের শিকার শুধু নারীরা না, পুরুষরাও হয়। হুম তখন আমার সঙ্গে যেভাবে তর্ক করেছিল কিছু লোক, আমি তখন উপলব্ধি করেছি যে মানুষ আসলে এই বিষয়গুলির মুখোমুখি হতে চায় বলাৎকার না। তো মূলত পুরুষ শিশুর ক্ষেত্রেই বলা হয়, ধর্ষণ শব্দটা ব্যবহৃত হয় মোর মানে নারী শিশুর ক্ষেত্রে বা হ্যাঁ, তো নারীদের ক্ষেত্রে। এই কথাটা আমি যখন তাদেরকে একটা গোল টেবিল বৈঠকের মধ্যে বলেছিলাম, হুম আমার মনে আছে যে এরপর রীতিমতো ওই ধরনের কাজে আমি যাতে কথা না বলি সেই চেষ্টাটা অব্যাহত হয়ে গেল, এবং যে সেটা আমাকে ডাকা বন্ধ খুবই করা হলো। নিন্দনীয়, সেটি খুবই নিন্দনীয় ব্যাপার। মানে সাইলেন্স, ব্রেকিং দ্য সাইলেন্সের ব্যাপারে আরো বেশি সাইলেন্সে চলে যাওয়া যেন হয় সেরকম একটা পদ্ধতি। কিন্তু আমি যে বিষয়টা আপনার কাছে বলতে চাচ্ছি, মানে ধরেন এটা একটা সমাজে খুবই অহরহ বা খুবই মানে নিয়মিত একটা অপরাধ, ধর্ষণের অপরাধটা। কিন্তু আমি যেটি আসলে বলছিলাম, এটি কি বা এইরকম একটা অভিযোগ যে আসে যে মাদ্রাসা কেন্দ্রিক এই অপরাধগুলোর মানে সংখ্যা বেশি বা না, বা এটা কোনটা এটা বেশি কি কোনটা ঠিক? কম, এটা আসলে আমরা এইভাবে কম্পেয়ার করতে পারবো না। তবে এই অপরাধটি রিপোর্টেড হয়েছে ওইখান থেকে, এবং এটা কোথায় হচ্ছে অপরাধটা, এর চেয়ে বেশি জরুরি হচ্ছে অপরাধটা একটি অপরাধ কোথায় হলো বিষয় না, এটা বাংলাদেশে হয়েছে, এবং অপরাধ হলে শাস্তি দিতে হবে, সোজা কথা। আপনি শাস্তির কথা বলছেন। তো আমি বলছি যে আমাদের এখন ইসলামিক নেতারা অনেক আলেম ওলামারা আছেন, অনেক শক্তপোক্ত কথা বলেন। সেই প্রশ্ন যেমন উত্তর ধরেন আপনি তাদেরকে দিতে আপনি হবে। বলছিলেন যে সেই প্রশ্নের উত্তর তাদেরকে দিতে হবে। ধর্ম কোথাও বলে নাই যে আপনি ধর্ম পালন করলেই যে আপনি কোনো অপরাধ করবেন না, ব্যাপারটা এরকম না। প্রচুর ধর্ম পালন করা ব্যক্তি অপরাধ করেন তো। অপরাধ হচ্ছে মানুষের একটা প্রবণতা। আপনি কোনো ধর্মে দাখিল হয়েছেন মানে এই না যে আপনি কোনো অপরাধ করবেন না, তাইলে দোজখ আছে কি করতে, তাই না? কিন্তু ওই যে মানুষ আপনি অপরাধ বলছিলেন করবে, না, মানুষ অন্যায় করবে। আপনি মানুষের বলছিলেন না ইহকালে এবং পরকালে উভয় জায়গাতে শাস্তির হ্যাঁ, বিধান আছে, তাই না? হ্যাঁ। তাহলে মানুষ অপরাধ করবে। ফলে আপনার অপরাধ কমানোর জন্য ধর্ম একটি প্রক্রিয়া, কিন্তু এর মানে এই না যে আপনি ধার্মিক হলে কোনো অপরাধ করেন না, ব্যাপারটা সেরকম না। না, তা তো বটেই। ধার্মিক হলে অপরাধ করবে। কিন্তু মানে তারা নানান রকম বক্তব্য রাখেন। আপনি বলছিলেন না যে ১৮ র উপরে সেটি একটা আইন আর তাদের ১৮ র নিচে হলে তাদের একটা আইন। বক্তব্যের ব্যাখ্যাটা তাদেরকে দিতে হবে। তারা তো তাদের মতো করে বক্তব্য দেন, আপনার উচিত হবে তাদের কাউকে ডেকে এনে জি, এটা জিজ্ঞেস এটি করা যে আমার আপনারা খুবই এগুলা প্রশ্ন কেন যে বলেন। না, তারা কেন হ্যাঁ, বলেন না আপনারা যে কেন এই বলেন। বিষয়গুলো নিয়ে যা চলছে সেটির বিষয়ে তাদের বক্তব্য কী, বা তারা কেন, তারা একটা কথা বলে তো অনেক ইম্প্যাক্টফুল হয় নিশ্চয়ই। ফলে আমি আসলে মানে ভাবছিলাম এটা এক সেটা। ধরনের বিব্রতকর জায়গা। আমি আপনাকে একটা জিনিস বলি, ভিকারুননিসা স্কুলের মতো জায়গায় পরিতোষ নামে একটা হ্যাঁ, মনে আছে। চিকিৎসক, একজন শিক্ষক, শিক্ষক, শিক্ষক। পরিতোষ নামে একজন শিক্ষক, হ্যাঁ, সে একটা এই ধরনের উদ্ভট কাজ, একটা ভয়ঙ্কর একটা স্ক্যান্ডাল ঘটিয়েছিল। তো ওই পরিতোষের যে রাস্তায় আন্দোলন হয়েছিল, সবকিছু হয়েছিল, সেখানে আমরা অনেক অংশ নিয়েছিলাম এই পরিতোষ সংক্রান্ত বিষয়টাতে। কিন্তু কি হয়েছে আসলে শেষ পর্যন্ত, এই মামলার ফল কি? আমরা আসলে ফলো আপ করি না, আমরা জানার চেষ্টা করি না। জি। দুঃখজনক। আমি এটাই মানে তখন বিরাট ব্যাপার হয়েছিল, একেবারে হ্যাঁ, বিশাল। একদম।
পত্রিকাতে অপেড লেখা টেখা অনেক কিছু হয়েছিল, তারপরে পরিতোষের কি হয়েছে আমি জানি না, আসলে আপনি জানেন? না, আমিও জানি না, আমিও জানি না। হয়তো ফলো আপ করা হয়নি, এটা আমাদেরই ব্যর্থতা। এবং এ কারণে হয়তো কিছু হয়ও না। গণমাধ্যমের তো একটা চাপও থাকে। ফলে আসলে মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মানে অফিস, আদালত সবখানেই এরকম কিছু নিপীড়নের খবর ঘটে। কিন্তু আ আ নিপীড়ন আর নির্যাতন দুইটা দুই রকম। আর যেটা হচ্ছে এই যে জোরপূর্বক যৌন সংসর্গ করা, এটা তো ধর্ষণ। ধর্ষণ, তো বলাৎকার। এটা সম্পূর্ণ ভিন্ন অপরাধ। আপনি একটা হ্যারাসমেন্ট করেছেন, আপনার জরিমানা হইতে পারে, শাস্তি হইতে পারে, চাকরিচ্যুত হইতে পারে, কিন্তু ধর্ষণের শাস্তি তো আর জরিমানা চাকরিচ্যুত না। জি। অতএব এটা কিন্তু আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমরা সেটা নিচ্ছি না যে এটা একটা অন্যায়, এটা একটা সামাজিক অন্যায়। সেটাই আমি মনে করি। শেষ এই ঘটনা প্রসঙ্গ। যেখানেই ঘটুক, হ্যাঁ মানে এইটাকে খুব হার্শলি ডিল করা উচিত, মানে ধর্ষণকে খুবই হার্শলি ডিল করা উচিত। নিশ্চয়ই।